নন্দন টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান প্রবাসী চাষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, এখন আমরা দেবকুমার শর্মার সাথে কথা বলবো। দেবকুমার শর্মা, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তো আমরা তো আপনার বাগানে দেখলাম সবজি অনেক আছে, তা আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি কি কি সবজি এখানে চাষ করেছেন। এখানে মোটামুটি আমাদের যে সমস্ত প্রিয় সবজিগুলো যেটা আছে লাউ, চাল কুমড়া বড় গাছের ভিতরে, তারপরে সিম, বাংলাদেশি বিন, এগুলো আছে, ডাঁটা, করলা, কচু শাক, লাল শাক, এই জাতীয় মোটামুটি পুঁই শাক, এই জাতীয় গাছগুলি আমরা সাধারণত লাগাই প্রতি বছর। তো আমরা প্রথম থেকে এই পর্যন্ত যে আমরা আপনার বাগানে অনেকগুলি দেখলাম, লাউ দেখলাম, চাল কুমড়া দেখলাম, শিম হয়েছে, সবগুলি প্রথম থেকে এই পর্যন্ত যে ফলন হওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটা আপনার সাথে একটু জানবো। কারণ এটা বাংলাদেশি যারা প্রবাসী যারা আছে তারা অনেকেই শাকসবজি করেন, আবার অনেকে করতে চান। তাদেরকে যদি আপনার কাছ থেকে জানতে পারে, তারাও সেই সিস্টেম বা আপনার পথ অনুসরণ করে তারা সেটা করতে পারবে। তো প্রথম হলো যে আপনি এই সবজির চারা বা বীজগুলি আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন, যদি নাম বলেন যে একটা করে, যে চারা সবজি কোথা থেকে এনেছেন, কোন দোকান থেকে এনেছেন, কার কাছ থেকে এনেছেন, বা নিজে কোনটা সংগ্রহ করেছেন, তাহলে ভালো হয়। সবজি আসলে আমার বীজ এবং চারা সংগ্রহের 3-4টা সোর্স। 1 নম্বর সোর্স, আমি প্রতি বছরই ফসল পাকার পরে কিছু পাকা ফল রেখে দিই, প্রধানত সিম, বিন এবং লাউ, এগুলো রেখে দিই। আর পরবর্তী সময়ে এগুলো থেকে আমি বীজ করি, চারা করি। আর প্রধান সোর্স হচ্ছে চারা হচ্ছে আমাদের এখানে একজন কৃষিবিদ আছেন, শ্রী নির্মল কর। উনি প্রশিক্ষণপ্রাপ্ত কৃষিবিদ বাংলাদেশের, এখানে নিজে শৌখিন কৃষকও, অবশ্য সরকারি চাকরিও করেন। ওনার কাছ থেকে অনেকগুলি চারা আনি। স্পেসিফিক জানতে চাই যে নির্মল করের কাছ থেকে আপনি কোন চারা এনেছিলেন এবার? নির্মল করের কাছ থেকে লাউটা এনেছি, বাংলাদেশি প্রজাতির লাউ, বাংলাদেশি প্রজাতির সিম, আর চাল কুমড়া, এই 3টা, প্লাস পুঁই শাকের কিছু নির্মল করের থেকে এনেছি, কিছু অন্য জায়গার থেকে এনেছি। আর এখানে আমি দেখছি আপনার এখানে কচু, এটা আপনার কাছে আছে, এটা তো খুবই একটা সবারই অনেকের প্রিয়। তাই এই সবজিটা, এই কচুর চারাগুলি করতে পারি। এই কচুর চারা আমি একদিন ড্যানফোর্ডতে নিশিতা নামে একটা দোকান আছে, ওখানে 2টা চারা পেয়েছিলাম। ওই 2টা চারা আমি নিয়ে এসি। আর বাকি ওদের দোকান থেকে, যে আমাদের দেশে যেটাকে বলে কচুর মুখী, ওখান থেকে যেগুলো গাছ গজানোর সম্ভাবনা আমার কাছে মনে হয়েছে, ওরকম কতগুলি এনে মাটিতে লাগিয়েছি। এখন আমার মনে হয় সবগুলি প্রায় গজিয়েছে। আর যে চারা 2টা কিনেছিলাম সেটা বাংলাদেশে আমরা যেটাকে দুধ কচু বলি, সেই প্রজাতির। কিন্তু কচু হওয়ার পর্যন্ত যে সময়টা দরকার, এটা আমার মনে হয় এরা পাবে না। কারণ আবার তো মনে হয় আগামী 1-1.5 মাসের ভিতরেই তো ঠান্ডা এসে যাবে, তখন আর এটা বড় হওয়ার সময় পাবে না। তবে ডালাগুলি খাওয়া যাবে, যেটা আমাদের সবারই প্রিয়। আরেকটা জিনিস, আপনি কত বছর যাবতীয় আপনার এই ব্যাকইয়ার্ডে এই শাকসবজি করছেন? আমার তো ব্যাকইয়ার্ডটা খুবই ছোট, এখানে 20 ফিট বা 25 ফিট হইতে পারে সর্বোচ্চ জায়গাটা। আর আমি 2007 সন থেকে এখানে বাগান করি। এখানে আসলে আমার অভিজ্ঞতা হচ্ছে যে বাংলাদেশে এই ছোট সবজি বাগান করাটা যত কঠিন, এখানে তার চেয়ে অনেক সহজ। কারণ এখানে সব কিছু তৈরি পাওয়া যায়। এখানে প্রথম বছর জমিটা তৈরি করতে একটু সময় লাগে, মাটিটা ঠিক করতে, পাথর সরাইতে। আর এখানে দোকানে প্রচুর সার পাওয়া যায়, এগুলো দিলেই মাটিটা প্রথমবারে হয়ে যায়। এবং 2005 সনে আমার মাটি তৈরি করতে সময় গিয়েছে বেশি, তখন সবজিটা তেমন ভালো হয়নি। আর পরবর্তী পর্যায়ে আর আমার কোনো সমস্যা নাই, আমার মাটি তৈরি করতে 2 দিন সময় লাগে মাত্র। কাজেই আমার পক্ষে মনে হয় যে বাংলাদেশে, প্লাস জল দেওয়াটা এখানে অনেক সহজ। পাইপ দিয়ে আমরা সারা বছরই জল দিতে পারি, যখন চাই তখনই জল দিতে পারি, এই সমস্যাটা হয় না। যেটা বাংলাদেশে পাইপ দিয়ে জল দেওয়ার চেষ্টাটা
আমরা পাই নাই, আসলে আমাদের বালতি বা অন্যভাবে দিতে হয়েছে। আরেকটা বিষয় যে বাংলাদেশি যারা প্রবাসী যারা আছেন তারা শাকসবজি যারা চাষ করেন তারা সবাই প্রধানত বাংলাদেশি শাকসবজি করতে চান। আপনিও 2005 সালে শুরু করেছিলেন, এখনও আপনার বাগানে দেখলাম প্রায় সবই বাংলাদেশি শাকসবজি। তো এই কানাডাতে এসে আপনি বাংলাদেশি শাকসবজি শুধু চাষ করেন, এই বিষয়ে আপনার মতামত কি? এটার তো প্রধান কারণ বাংলাদেশি শাকসবজির স্বাদ, ওইটাই আমরা অভ্যস্ত, ওইটাতেই আমাদের প্রিয়। এবং সেই প্রিয় সবজিগুলো সবসময় ক্যানাডিয়ান ভালো দোকানে পাওয়া যায় না, এখন অবশ্য বাংলা দোকানগুলিতে পাওয়া যায়। বাট এরা একদম ফ্রেশ শাকসবজি পাওয়া এবং আমাদের চিরদিনের যে পরিচিত যে সবজিগুলো সেগুলো স্বাদ পাওয়া, সেই জন্যই বাংলাদেশি সবজিগুলো চাষ করা। আর ক্যানাডিয়ান যে সমস্ত সবজি সেগুলো তো প্রচুর পরিমাণে বিভিন্ন মলে পাওয়া যায়, তার জন্যে আমার এই অল্প জায়গার ভিতরে আমি আর ওখানে ভিড় বাড়াই নেই। যেগুলো ভালো মলে পাওয়া যায় না সেই জাতীয় গাছগুলো এবং আমার পুরনো স্বাদটাকে ফিরে পাওয়ার জন্য আসলে বাংলাদেশি সবজিগুলোকে চাষ করা। এই যে ডাটাটা, এটা তো বাংলাদেশি সুস্বাদু ডাটা। গত 3 বছর যাবৎ আমি এই ডাটাটা চাষ করছি। এটা বেশ বড় হয়, দ্রুত বড় হয় এবং অত্যন্ত নরম সুস্বাদু। আর এইটাকে আমি এই বছরও রেখে দিয়েছি বীজের জন্য। এই যে আসছে দেখতে পারেন, লাল রঙের যে বীজটা উঠতে শুরু করেছে। করলাটা এখানে 2 প্রজাতির আছে। বাংলাদেশের যে সবুজ লম্বা করলা সেইটাও আছে, প্লাস কানাডার যে মার্কেটগুলোতে পাওয়া যায় একটু বড় সাদা সাদা সেই জাতীয় আছে। তো দুইটাতেই প্রচুর করলা ধরেছে, আমরা নিয়মিত খাচ্ছি এটা। কয়েকটা পাটের চারা নির্মল করে এনে আমি টবে লাগিয়েছি। পাটের তো পাতা খাওয়া, এই জন্য প্রতি কয়েকদিন পর পরই এখান থেকে পাতা খাওয়া যায়। এইখানে মোটামুটি 14-15টা চারার থেকে আমরা। এখানে তো ধনে চারাও আছে দেখলাম, ধনে গাছ। এরপরে ধনে গাছ ওইটাও আমি টবেই লাগাই। তাহলে চলুন আপনার ওই যে উপর থেকে চাল কুমড়ার কিছু চারা দেখলাম, ওখানে দেখি। এটা বাংলাদেশি প্রজাতির চাল কুমড়ে। এটা চারাটা আমি নির্মল করের কাছ থেকে এনেছি। এটা স্বাভাবিকভাবে এই চাল কুমড়া যখন খাওয়া হয় তরকারির জন্য, তার চেয়ে এটা বেশি বড় হয়ে গেছে। এটা ইচ্ছা করেই করা হয়েছে, কারণ এটাকে আমি আসলে বীজের জন্য রেখেছি পরের বছরের জন্য। আর খাওয়ার জন্য যেগুলো হয় এগুলো আরও ছোটো ছোটো এবং সেই অবস্থায় খাওয়া যায়। আর এত বড় হলে এটাকে একদম পাকা পর্যন্ত রাখবো, যাতে আমি আগামী বছর এটা থেকে নতুন চারা করতে পারি। এবং সে পাকা চাল কুমড়া খাওয়ার যে পদ্ধতি আছে সেইভাবে সেটা করা যায়। পাকা চাল কুমড়া যখন সাদা হয়ে যাবে পুরা, তখন এখানে বিচিটা ভিতরে শক্ত হবে এবং পাকবে। আমি বিচিগুলো রাখবো আশা করি। আর চাল কুমড়ার থেকে এক ধরনের মুরব্বা হয়টা বাংলাদেশের সবারই বোধহয় পরিচিত, কাজেই সেটাও বানানোর চেষ্টা করব। আমরা তো অনেক জায়গায় দেখি যে এখানে আপনি পরাগায়ন, যে লাউয়ের জন্য পরাগায়ন করতে হয়, যে স্ত্রী ফুল পুরুষ ফুলের সাথে একটা মিলন ঘটায় দিতে হয়। এটা কি আপনি করেন এখানে? আপনি অনেক লাউ তো হইলো, আপনাকে করতে হয়েছে? এখানে আসলে পরাগায়নটা করতে হয়। কেন করতে হয় এটা অনেকেই। আপনি কি করেছেন কিনা? আমি করি, আমি সবসময় করি। এবং এটার কারণটা হলো, আপনারা সবাই খেয়াল করে দেখবেন যে লাউ ফুলটা ফোটে সন্ধ্যাবেলায়, আর চাল কুমড়া বা মিষ্টি কুমড়া বা অন্যান্য ফুল ফোটে দিনের বেলায়। তো সাধারণত পরাগায়নের কাজটা পোকারাই করে, কিন্তু রাতের বেলা যে মৌমাছি বা মধগুলি থাকে বাংলাদেশে করে, এই জাতীয় মৌমাছি মধ সম্ভবত কানাডায় কম, রাতের প্রজাতিটা। আর যেই ফুল রাতের বেলায় ফুটে তাদের জন্য পরাগায়নটা কানাডার মতো দেশে অনিবার্য, যেটা বাংলাদেশে কোনো প্রয়োজনই নাই, কারণ বাংলাদেশে সূর্যাস্তের পরে আরও অনেক ধরনের পোকা আসে, যেটা কানাডায় আসলে নাই। একদম সামনে যেগুলো আছে সেগুলো সবই মরিচ গাছ, বাংলাদেশি মরিচ। এর পিছনে আছে বেগুন গাছ। এই বাম পাশে এগুলো
কচু আছে কিছুটা, আর কিছুটা আছে মূলা। এর পিছনে আমার ডান কোনায় ওটা আছে সিম গাছ, ওই যে ফুল হয়ে গেছে কিছু। মধ্যিখানে টমেটো গাছ, প্রচুর টমেটো ধরেছে, এত টমেটো আমরা খেয়েও শেষ করতে পারি না। এর পিছনে যে বড় গাছটা দেখা যায়, এইটা একটা বিন। এইটা অবশ্য বাংলাদেশি না, এটা কানাডিয়ান একটা প্রজাতি, বেশ চওড়া এবং সুস্বাদু।